তারেক জিয়াকে হত্যা করে পাকিস্তানের বেনজির ভুট্টোর মতো তারেক জিয়াকে হত্যা করে রাষ্ট্রীয় ক্ষমতা দখলের স্বাধীনতা বিরোধীদের যে নীলনকশাটা ছিল সেটা এখন ওপেন হয়ে গেছে এবং তাদের সেই মিশনটা ব্যর্থ হয়েছে। এখন সেই জিনিসটা, সেই তথ্যগুলো সারা বিশ্ব থেকে আমাদের হাতে আসতেছে। যখন একটা মিশন ব্যর্থ হয়ে যায় তখন কিন্তু সেই ষড়যন্ত্রটা কিভাবে হয়েছিল টোটালটাই ফাঁস হয়ে যায়। কিন্তু যখন একটা মিশন ষড়যন্ত্রকারীরা সফল হয় তখন কিন্তু এটা ফাঁস হয় না। কেন? তখন তো তারা ক্ষমতায় থাকে, তারা যেটা ঘোষণা দেয় সেটা হয়। আর যখন ব্যর্থ হয়ে যায় তখন তদন্ত করে সত্যটা ফাঁস হয়ে আসে। পাকিস্তানের বেনজির ভুট্টোকে যারা হত্যা করছিল সেই রহস্য উন্মোচন হয়েছে বহুত বছর পরে। তখন কিন্তু উন্মোচিত হয় নাই। এই স্বাধীনতা বিরোধীরা এই যে ম্যাটিকুলাস ডিজাইনের মাধ্যমে যে ক্ষমতাটা 5ই আগস্টের পরে ছিনিয়ে নিয়ে নিয়েছিল জনগণের হাত থেকে, তারা যদি তারেক জিয়াকে হত্যা করতে পারত তাহলে কিন্তু এই যে তথ্যগুলো এখন চারিদিক থেকে আসতেছে আমাদের হাতে, এই তথ্যগুলো কিন্তু তখন ফাঁস হইতো না। তারা যেটা ঘোষণা দিত রাষ্ট্রীয় ক্ষমতা থেকে সেটি এখন তারা ব্যর্থ হয়েছে। এখন আমরা চারিদিক থেকে পাইতেছি কি ছিল সেই মহা ডিজাইনের অংশ। আচ্ছা, আমি 2টা পর্ব করেছি, এটা হলো 3য় পর্ব। এবার আসেন 3য় পর্বে। ডক্টর ইউনূসকে ক্ষমতায় বসানোর পরে তাকে বলে দেওয়া হলো যে আপনি শুধু চেয়ারে বসে থাকবেন, এবার আপনার ব্যক্তিগত টাকা পয়সা ধন সম্পদ বা দেশ ভ্রমণ থেকে শুরু করে যা কিছু নিতে চান নিতে থাকবেন, আমরা যা যা বলে দেবো তাইতে বলবেন। এনসিপি, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, ইনকেলাব মঞ্চ, গণতান্ত্রিক শক্তি, ছাত্র শক্তি, ছাত্র শিবির, এইটি ছিল মূলত জামাতের স্বাধীনতা বিরোধীদের মূল পাওয়ার। মব, এই টোটাল মব বাহিনীগুলা বিভিন্ন নামে 1টা 2টা 3টে 4টে 5টা 1টা 2টা 3টে 4টে 5টা নামে সারা দেশে যে মব বাহিনী, এরই ছিল মূল শক্তি স্বাধীনতা বিরোধীদের। টোটাল প্রশাসন ছিল ইনঅ্যাক্টিভ। কেন ইনঅ্যাক্টিভ? তাহলে প্রশাসন কিভাবে ইনঅ্যাক্টিভ হয় বলে দিন। একটা কত বড় সুদূর প্রসারী পরিকল্পনা হইলে একটা গণ অভ্যুত্থানের পরে একটা দল, যে দলটা বাংলাদেশে তাদের সমর্থন আমাদের জানা মতে 5% ছিল, যে রাজনৈতিক দলটা বাংলাদেশে ধিক্কৃত, এই দেশের সৃষ্টির বিরোধিতায় তারা সশস্ত্র লড়াই করে এদেশের জনগণকে হত্যা করেছে, ধর্ষণ করেছে, লুণ্ঠন করেছে, বাড়িঘর জ্বালিয়ে দিয়েছে, যে দলটা রাজনীতি বাংলাদেশে নিষিদ্ধ আছে, আগে পরে বহুতবার ছিল, এখনো আছে, আওয়ামী লীগ আমলে ছিল, তাহলে একটা গণ অভ্যুত্থানে হাসিনা সরকার বা মুক্তিযুদ্ধে নেতৃত্ব দেওয়া দল, সেই দলটার গণ অভ্যুত্থানে বিদায় নিল। এর আগে এরশাদ সরকারকেও বিদায় করা হয়েছিল, বিএনপিকেও বিদায় করা হয়েছে আন্দোলন করে। 96 তাদের আবার 15 দিন পরে নির্বাচন দিতে বাধ্য করা হয়েছে। এটা চলমান আন্দোলনের রেজাল্ট, এটা স্বাভাবিক প্রক্রিয়া, এটা চলমান আন্দোলনের একটা স্বাভাবিক রূপ। কিন্তু এই শেখ হাসিনার সরকার পতনটা হয়েছে
একটা গভীর একটা ম্যাটিকুলাস ডিজাইন ছিল। সেই ডিজাইনটা তুরস্কের টাকা আর পাকিস্তানের সহায়তা গোয়েন্দা সংস্থার বেনজির ভুট্টোকে হত্যা করার ফর্মুলায় বাংলাদেশের স্বাধীনতা বিরোধী একটা শক্তি, যাদের বাংলাদেশে 5% মাত্র সমর্থন, সেই একটা দল রাষ্ট্রীয় ক্ষমতাটা নিয়ে নিল। আর সবচেয়ে আছে দেখলাম যে দলটা বাংলাদেশে 3 বার রাষ্ট্রীয় ক্ষমতায় ছিল, তারা 3 বার বলছি কেন, এটা হলো বিএনপি, হলো সেক্টর কমান্ডার সাবেক সেনাপ্রধান খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা কমান্ডার জিয়াউর রহমানের দল, তিনিও ক্ষমতায় ছিলেন। তার দল বেগম জিয়া 3 বার ক্ষমতায় ছিল। আওয়ামী লীগ পলায়ে যাওয়ার পরে এদেশের 80% সমর্থন তাদের উপরে। তাহলে সেই দলটা ক্ষমতা দখল করতে না পাইয়া বাংলাদেশে 5%, মানে 5% সমর্থন পেয়েছিল যে দলটা জামায়াত। 5ই আগস্টের পরে তারা ক্ষমতা দখল করলো কিভাবে? ব্যাপারটা বুঝেন নাই। দেশবাসী সাদা খায় সাদা বুঝে আন্দোলন করে শেখ হাসিনাকে সরাইছি। এখন তত্ত্বাবধায়ক একটা সরকার আসবে, 3 মাস পরে আমরা ভোট দিব, আমরা বিএনপিকে নির্বাচিত করব, বা আমরা যাকে ভোট দিব সেই ক্ষমতায় আসবে। বিএনপির রাগ মোড়ে ঘুমাই রয়েছে 5ই আগস্টের পরে, আর আনন্দ মিছিল করতেছে যে আমরা বেঁচে গেছি 15 বছরের জুলুম থেকে, মামলা থেকে, এইটা এখন ভোট হইলে আমরা ক্ষমতায় যাব। সারা দেশের মানুষ তো এটাই দেখতেছিল চোখ দিয়ে, একটা ভোট আসতেছে আর ক্ষমতায় আসতেছে তারেক জিয়া, বিএনপি। এই জন্য স্বাধীনতা বিরোধীদের নিয়ে তারা কোনো চিন্তাও করে নাই যে দলটা 5% তারা মাত্র সমর্থন। কিন্তু আস্তে আস্তে দেশবাসী দেখা শুরু করলো কি, যে আরে এই জামাত তো সারা বাংলাদেশের যে কোনো বিশ্ববিদ্যালয়ে নির্বাচন হয়ে গেলে, নির্বাচন দিলেই তাদের যে 5% সমর্থন ছিল বলছি আমরা, ঢাকা বিশ্ববিদ্যালয় নজিরবিহীনভাবে তারা জিতে গেল। এমনকি ছাত্র শিবির ছাড়া বাকি যত দল আছে ছাত্রদের, সবগুলোর ভোট এক জায়গাতে করলেও শিবিরের ভোট সমান হয় না, ডালমে কুচ কালা হয়। কিরে, ও তার আগে একটু যাই, 5ই আগস্টের পরে এখন খবর নিয়ে দেখা যায় দেশের সব বিশ্ববিদ্যালয়ের ভিসি, ডিন, প্রশাসন সব গুপ্ত জামাত এখন সত্য হয়ে ওপেন হয়ে গেছে। আর সব বিশ্ববিদ্যালয়ে গুপ্ত ছাত্রলীগ যারা ছিল তারা ওপেন হয়ে গেছে। তখনই জনগণ বুঝতে শুরু করলো যে কি ব্যাপার, ঘটনা কি। তাহলে সব বিশ্ববিদ্যালয়ের ভিসি, ডিন, ক্ষমতাটা কিভাবে এদের হাতে গেল? আর নির্বাচনগুলো যে হইতেছে বিশ্ববিদ্যালয়ের,
জানা গেল ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে নির্বাচন হয়েছে ছাত্রদের ডাকসু ব্যালট ছাপানো হয়েছে নীলক্ষেত থেকে, ইচ্ছা মতো সিল মারা হয়েছে, যত খুশি তত ভোট দেওয়া হয়েছে। তখন দেশবাসী হিসাব করা শুরু করলো। আমি কিন্তু ওই আলোচনায় আসতেছি যে তারেক জিয়াকে হত্যা করে ক্ষমতাটা কনফার্ম তাদের হাতে গেল না কেন, এবং তারেক জিয়া কিভাবে বেঁচে গেল আর কি ঘটলো এই 18 মাসে। সারা দেশবাসী অবাক, বিএনপি অবাক, বিশ্ববাসী অবাক। যেখানে নির্বাচন দিতেছে যে বিশ্ববিদ্যালয়, জাকসু, রাকসু, ফাকসু, জগন্নাথ থেকে শুরু করে কাটসু, মাটসু, লাটসু, যেখানেই এক চেঠিয়া ভূমিধস বিজয় শিবিরের। তারপরে গোড়ায় হাত দিলে দেখা যাচ্ছে কি সেখানকার ভিসি, ডিন, মিন যা আছে প্রশাসন সব হলো ভিসি, গুপ্ত ভিসি, ক্ষমতা তাদের হাতে। তখন মাথা ঘুরে গেল সবার। হ্যাঁ, 5ই আগস্টের পরে টোটাল রাষ্ট্রীয় ক্ষমতাটাই তাদের হাতে চলে গেছিল। খালি আনুষ্ঠানিকতা বাকি আছিল। তারা ওই চেয়ারটা নাই, ইচ্ছা করে নাই, নিতে পারত। কার? এনসিপি চাইলে কি, এনসিপি মানেই তো জামাত, জামাত মানেই শিবির, শিবির মানেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন মানেই হলো হাদি মঞ্চ, হাদি মঞ্চ মানেই হলো কি ছাত্র শক্তি। বলেন, তারা ডক্টর ইউনূসকে না আইনা বিদেশ থেকে, ফ্রান্সের থেকে আইনার চেয়ারটাই না বসাইয়া ওই চেয়ারটাই যদি তারা বসত, আপনি, আমি, রাম, শ্যাম, যদু, মধু কেউ বাধা দিতেন? বাধা দিতেন? নাহিদ যদি ওই চেয়ারটাই বসতো, বাধা দিতেন? এরাই তো এই স্বাধীনতা বিরোধী শক্তি যে বললাম 1, 2, 3, 4, 5 নামে। হ্যাঁ, তারা ওই শুধু ওই চেয়ারটাই বাকি রেখে বাকি সব চেয়ারই তারা নিয়ে নিয়েছিল এদেশের। ওই চেয়ারটা নেয়নি একটা কারণেই, যে সরাসরি যদি ওই চেয়ারটা নেই, টুডে অন টুমোর আমাদের ছেড়ে দিতে হবে। কারণ একটা অভ্যুত্থান হয়েছে, আস্তে আস্তে সারা দেশবাসী জেগে উঠবে যে নির্বাচন দাও। আর দেশবাসীর পরে ভারতের পরে বিশ্ববাসী, জাতিসংঘ সবাই বলবে যে একটা অভ্যুত্থান হয়ে একটা সরকার পালাই গেছে, তোমরা এখন নির্বাচন দাও। কিন্তু ওই নির্বাচনটা দিলে পারে আমাদের ক্ষমতা ছেড়ে দিতে হবে। যত ধরনের কারচুপি হোক, যত ধরনের কারচুপি করেই নির্বাচন করি না কেন, কিন্তু যত ধরনের কারচুপি করেই আমরা নির্বাচন করি না কেন, ক্ষমতাটা চলে যাবে বিএনপির হাতে। কারণ আমাদের সমর্থন আছে 5%, ঠেলা ঠুলা পিটিয়ে পাটাইয়ে ধরলাম আরো 5%, 10%। 10% সমর্থন নিয়ে 90% লোকের বিরুদ্ধে ভোট জালিয়াতি করিয়া ক্ষমতায় যাওয়া সম্ভব না। তাদের ওই ম্যাটিকুলাস ডিজাইনে থাকলো হলো কি, ওই চেয়ারটাই থাকবে হলো কে, ডক্টর ইউনূস। আর তারা জানেন যে ডক্টর ইউনূসের চরিত্র বলতে কোনো কিছু নাই। একটা বেশ্যার সাথে ডক্টর ইউনূসের সাথে কোনো পার্থক্য নাই। টাকা দিলে কলগাল যারা আছে, টাকা দিলে আপনার সঙ্গে সাথী হয়ে যে কোনো দেশে যাবে, তারা হোটেলে থাকবে আপনার সাথে। ডক্টর ইউনূসকে ডলার দিলে, টাকা দিলে যা খুশি তাই করান যাবে, এটা তারা জানতো, বিধায় তাকেই ডেকে আনছে। দেশে অনেক বিচারপতি ছিল, অনেক যোগ্য লোক ছিল, তাদেরকে ওই বা পরীক্ষিত অনেক লোক আছে ইতিপূর্বে আমাদের এরকম বিপদের সময় তত্ত্বাবধায়ক সরকার পালন করে দিছে, এরকম কাউরে ডাকা হয় নাই। ডাকা হয়েছে এক নোটি বেশ্যারে, যে ডলার দিলে সব করানো যাবে।
ওই চেয়ারটা তারা নাই এই কারণে, চেয়ারটা কখন নিবে তারা? তারেক জিয়াকে হত্যা করে একবারে বসবে আজীবনের জন্য। আচ্ছা, এটা তো মানে তৃতীয় পর্ব হয়ে গেল, আমি চতুর্থ পর্বে বাকিটা বলি। দেখেন, এটা তৃতীয় পর্ব হয়ে সময় ওভার হয়ে গেছে। আমি পরের পর্বে তারেক জিয়াকে কিভাবে হত্যা করতে চেয়েছিল আমি বলতেছি।